ব্যাংক সহ অর্থনীতির সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত সময় ছিল 2024। ফুলিয়ে ফাঁপিয়ে জিডিপির প্রবৃদ্ধি দেখানো সহ তথ্য উপাত্তের 9-6 খাদের কিনারায় পৌঁছেছিল বাংলাদেশের অর্থনীতি। মেগা প্রকল্পে ইচ্ছে মতো ব্যয় বাড়িয়ে বিদেশে টাকা পাচারের কারণে অর্ধেকের নিচে নেমে এসেছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আওয়ামী লীগের বিদায়ের পরও রক্ষকরণ বন্ধ হয়নি অর্থনীতির। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, বিস্ময়কর উন্নয়ন কিংবা উচ্চ প্রবৃদ্ধির ঈর্ষণীয় অর্জন। উন্নয়নের এমন গালভরা বুলি নিয়মিতই শুনিয়ে আসছিল পতিত আওয়ামী লীগ সরকার। উন্নয়নের কথিত মহাসড়কে ওঠার কথা বলে ইচ্ছে মতো খরচে তৈরি হতো এক একটি মেগা প্রকল্প। বড় বড় ব্রিজ, নদীর নিচে টানেল, কক্সবাজার 2000 রেল লাইন, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসী ভবন, পদ্মা সেতু, মেট্রো রেল কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর অতি ব্যয় নিয়ে আছে গুরুতর অভিযোগ। অর্থনীতিবিদরা বলছেন, জিডিপির প্রবৃদ্ধির কল্পিত হিসাব দিয়ে মেগা প্রকল্পে মেগা লুটপাটের আয়োজনই ছিল বিদায়ী বছরসহ আওয়ামী লীগের শাসনামল। কিন্তু জিডিপির প্রবৃদ্ধি ছিল, কিন্তু যেভাবে জিডিপির প্রবৃদ্ধিটা হয়েছিল সেটার সাথে যুক্ত ছিল দুর্নীতি এবং লুণ্ঠন। একটা উন্নয়ন প্রকল্প যেটা হওয়া দরকার 100 কোটি টাকায়, সেটা হয়তো 500 কোটি 1000 কোটি টাকায় হচ্ছে। এই বিপুল পরিমাণ যে অর্থ ব্যয় বৃদ্ধি, সেটা জিডিপি বাড়াতো, কিন্তু সেটা সম্পদের একটা বড় কেন্দ্রীয় ভবন এবং সম্পদ লুটপাট পাচার করত। পুরো দেশের অর্থনীতিকে একটা দীর্ঘমেয়াদে বড় ধরনের সংকটের মধ্যে ফেলে গেছে। লাগামহীন লুটপাট আর কমিশন বাণিজ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে ব্যাংক খাত। 2017 সালে এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংক সহ 6-7টি ব্যাংক দখল আর বেক্সিমকো সহ বিভিন্ন গ্রুপের মাধ্যমে ঋণের নামে হাতিয়ে নেওয়া হয় প্রায় 1 লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক এমন ধরনের নীতি নির্ধারণ করত যাতে এই লুণ্ঠনকারীদের আরও লুণ্ঠন করার সুবিধা হয়, সম্পদ আরও কেন্দ্রীভবন করার সুবিধা হয়। ফলাফলটা হচ্ছে যে এই যে সম্পদ পাচার হচ্ছিল, সেটার কারণে রিজার্ভে ফল করা শুরু করেছিল। পাশাপাশি এই যে উন্নয়ন প্রকল্পগুলি হচ্ছিল বিশাল ঋণ নিয়ে, ঋণ পরিশোধ করতে হবে, একদিকে ঋণ পরিশোধ করতে হবে, অন্যদিকে রিজার্ভ নিচে নেমে যাচ্ছে। এই দুইয়ের চাপে পরিস্থিতি ক্রমান্বয়ে আরও সংকটগ্রস্ত হচ্ছিল। মানে সরকার যদি পতন না হতো, এই সরকার একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়তো এবং জনগণকেও ফেলত। অর্থ পাচার ও অপরিকল্পিত উন্নয়নের কারণে 2021 সালে দেশের ইতিহাসের সর্বোচ্চ $48 বিলিয়ন রিজার্ভ 1 বছরের মাথায় নেমে আসে অর্ধেকে। অর্থনীতির এমন নৈরাজ্যের কারণে মূল্যস্ফীতিতে নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের। এই লুণ্ঠন এবং দুর্নীতির একটা সরাসরি জনগণের উপরে যে চাপটা তৈরি করেছে, সেটা হলো জিনিসপত্রের দাম বৃদ্ধি। কিছু গোষ্ঠী এটাকে যেভাবে নিয়ন্ত্রণ করতো, সেটার কারণে জিনিসপত্রের দাম ক্রমান্বয়ে বেড়েছে, এটা থামানো যায় নাই। গ্যাস বিদ্যুতের দাম বেড়েছে বারবার, এবং এই যে ঋণের চাপ, সেই ঋণের চাপটা মোকাবেলার জন্য সরকার ক্রমান্বয়ে ট্যাক্স, বিভিন্ন ফি বাড়ানো, এই সমস্ত দিকে যাচ্ছিল, যেটার কারণে জনগণের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। বিদায়ী বছরের অর্থনীতির ক্ষতি কাটিয়ে ওঠায় দেশের ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম চ্যালেঞ্জ। সুশান্ত সিনহা, 71, ঢাকা।